চুলায় রান্নার ধোঁয়া উঠছে, ছেলে ধোঁয়ার আড়ালে আমার গালে হাত রেখে বলল, মা, এই ধোঁয়ার মতোই আমার ভালোবাসা তোমাকে ঘিরে রাখে। রান্নাঘরে মাছ ভাজছি। চুলায় প্রচুর ধোঁয়া উঠছে। চোখ জ্বালা করছে। ছেলে এসে বলল, মা, জানালা খুলে দিই। আমি মাথা নাড়লাম। জানালা খুলে দিল। কিন্তু তবুও ধোঁয়া। মা, তুমি সরে দাঁড়াও, আমি ভাজি। আমি বললাম, না, শেষ হয়ে যাবে। সে আমার পেছনে দাঁড়িয়ে রইল। ধোঁয়ায় আমার কাশি উঠল। সে আমার পিঠে হাত বুলিয়ে দিল। মা, কাশছ কেন? আমি বললাম, ধোঁয়ায়। সে আমার কাছে এসে ধোঁয়ার আড়ালে আমার গালে হাত রাখল। মা, এই ধোঁয়ার মতোই আমার ভালোবাসা তোমাকে চারদিক থেকে ঘিরে রাখে। আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হয়ে এই রান্নাঘরে আমার সাথে সংসার করো। বিয়ে করো আমাকে। কি কড়াইয়ের তেলে মাছ ছটফট করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবিন সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূজা 11 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি রান্নাঘরে মাছ ভাজছিলাম। চুলা থেকে প্রচুর ধোঁয়া উঠছিল। আমার চোখ জ্বালা করছিল। হঠাৎ রাহুল এসে বলল, মা, তুমি কি করছ? এত ধোঁয়া কেন? আমি বললাম, মাছ ভাজছি বাবা। সে জানালা খুলে দিয়ে বলল, মা, তুমি একটু সরে দাঁড়াও, আমি করি। আমি বললাম, না রে, আর একটু পরেই শেষ হবে। কিন্তু ধোঁয়ার কারণে আমার কাশি উঠতে লাগল। রাহুল আমার পেছনে এসে দাঁড়াল। মা, এভাবে কাশলে হবে না। তুমি একটু বাইরে যাও। আমি মাথা নাড়ালাম। তখন সে আমার পিঠে হাত রেখে বলল, মা, আমি আছি তো। হঠাৎ সে আরও কাছে এসে ধোঁয়ার আড়ালে আমার গালে হাত রাখল। মা, এই ধোঁয়ার মতোই আমার ভালোবাসা তোমাকে চারদিক থেকে ঘিরে রাখে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তখন সে আরও অদ্ভুত কথা বলল, আমি তোমাকে ভালোবাসি মা। তুমি আমার স্ত্রী হয়ে এই রান্নাঘরে আমার সাথে সংসার করো। বিয়ে করো আমাকে। আমি হতভম্ব হয়ে গেলাম। কড়াইয়ের তেলে মাছ ছটফট করছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। রাহুল আমার ছেলে, সে কি বলছে? হঠাৎ আমার মাথা ঘুরতে লাগল। আমি কড়াইটা নামিয়ে রাখলাম। রাহুল, তুই কি বলছিস? আমি কাপা গলায় বললাম। রাহুল মুখে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে চাই। তুমি এত সুন্দর, এত ভালো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। তাতে কি? রাহুল এগিয়ে এলো। প্রেম কি বয়স আর সম্পর্ক দেখে? আমি তোমাকে ভালোবাসি মা। শুধু ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু রাহুল আমার হাত ধরে ফেল। মা, শুনো আমার কথা। ছাড় আমার হাত। আমি চিৎকার করলাম। ঠিক তখনই পূজা স্কুল থেকে ফিরে এলো। মা, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। পূজা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। কিছু না বাবা, তোর দাদা শুধু রান্না করতে সাহায্য করছিল। আমি কোনোমতে বললাম। পূজা ব্যাগ রেখে হাত মুখ ধুতে গেল। রাহুল আমার কাছে ফিসফিস করে বলল, মা, আমি তোমার সাথে আজ রাতে কথা বলবো। আমি সিরিয়াস। আমি কাঁপতে কাঁপতে বসার ঘরে গেলাম। আমার মাথা ঠিক কাজ করছিল না। রাহুল কি সত্যিই এমন কথা বলেছে? নাকি আমি ভুল শুনেছি? সন্ধ্যায় রবিন অফিস থেকে ফিরল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কিন্তু রাহুলের দিকে তাকাতে পারছিলাম না। সে বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন। রাতের খাবারের সময় রাহুল আমাকে চোখ দিয়ে ইশারা করছিল। আমি ভয়ে পেয়ে যাচ্ছিলাম। খাওয়া শেষে রবিন টিভি দেখতে গেল, পূজা পড়তে বসল। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমার সাথে ছাদে এসো। আমি তোমার সাথে কথা বলবো। না, আমার কাজ আছে। আমি এড়িয়ে যেতে চাইলাম। মা, প্লিজ। শুধু 5 মিনিট। রাহুলের গলায় একটা আবেদন ছিল। আমি ভয়ে ভয়ে ছাদে গেলাম। রাহুল আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারি না। সে বলল। রাহুল, তুই কি বলছিস?
আমি তোর মা। এসব কথা বলা উচিত না গিয়ে আমি কাপা গলায় বললাম। মা, আমি তোমার চেয়ে কোনো মেয়েকে বেশি ভালো লাগে না। তুমি এত সুন্দর, এত কোমল। আমি তোমাকে স্পর্শ করতে চাই। কি রাহুল আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। না রাহুল, তুই ভুল করছিস। আমি তোর মা গু। তাহলে কি হয়েছে মা? প্রেমে বয়স কি? সম্পর্ক কি? আমি তোমাকে চাই বলে সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি দৌড়ে নিচে নেমে গেলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল। রাহুল কি সত্যিই আমাকে এভাবে দেখে? পরের কয়েকদিন রাহুল আমার পিছু ছাড়ল না। সুযোগ পেলেই আমার কাছে এসে অদ্ভুত কথা বলত। মা, তুমি কত সুন্দর। তোমার চুলের গন্ধ কত মিষ্টি। একদিন সে আমার চুলে হাত দিতে গেল। আমি ধাক্কা মেরে সরিয়ে দিলাম। রাহুল, তুই এসব কি করছিস? আমি রেগে গেলাম। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চুমু দিতে চাই, সে বলল। আমি থাপ্পড় মারার জন্য হাত তুললাম, কিন্তু পারলাম না। সে তো আমার ছেলে। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খুলে দেখি রাহুল আমার পাশে। রাহুল, তুই এখানে কি করছিস? আমি চিৎকার করে উঠলাম। মা, আমি তোমার পাশে শুতে চেয়েছিলাম। তোমার কাছাকাছি থাকতে ভালো লাগে কি? সে বলল। পাগল, এখনই বের হ। তোর বাবা দেখলে কি হবে? আমি তাড়িয়ে দিলাম। রবিন ডিপ স্লিপে ছিল, কিছু বুঝতে পারল না। পরের দিন আমি রাহুলকে বললাম, রাহুল, তোর মানসিক চিকিৎসা দরকার। তুই যা করছিস তা একদম ভুল। রাহুল হেসে বলল, মা, আমি পাগল না। আমি শুধু তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না, এটা অসুস্থতা। আমি বললাম। হঠাৎ একদিন বিকেলে আমি একা বাড়িতে ছিলাম। রবিন অফিসে, পূজা বন্ধুর বাসায়। রাহুল কলেজ থেকে এসে আমাকে ডাকল। মা, এসো আমার ঘরে। আমি তোমাকে কিছু দেখাবো। আমি যেতে চাইলাম না, কিন্তু সে জোর করে আমার হাত ধরে নিয়ে গেল। ঘরে ঢুকে দেখি সে আমার অনেকগুলো ছবি দেয়ালে লাগিয়ে রেখেছে। আমি হতভম্ব। রাহুল, এসব কি? মা, আমি তোমার ছবি তুলেছি। তুমি কত সুন্দর, সে বলল। আমি ভয়ে পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু সে দরজা বন্ধ করে দিল। মা, আজ আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে জড়িয়ে ধরব, সে বলল। আমি চিৎকার করলাম, রাহুল, দরজা খোল। আমাকে বের হতে দে। কিন্তু সে শুনল না। আমার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই হঠাৎ পূজা ফিরে এলো। দিদি ভাই কোথায়? সে চিৎকার করছে। রাহুল তাড়াতাড়ি দরজা খুলে দিল। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সেদিন রাতে আমি রবিনকে সব বললাম। রবিন প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ মাধুরী গো। না রবিন, আমি ভুল বুঝিনি। রাহুল সত্যিই এমন করেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম। রবিন রাহুলকে ডেকে জিজ্ঞেস করল। রাহুল সব মিথ্যে বলে এড়িয়ে গেল। বাবা, মা হয়তো স্ট্রেসে আছে। আমি এমন কিছু করিনি, সে বলল। রবিন আমাকে সন্দেহের চোখে দেখল। মাধুরী, তোমার মানসিক অবস্থা ঠিক তো? আমি বুঝলাম কেউ আমাকে বিশ্বাস করছে না। কিছুদিন পর হঠাৎ একদিন রাহুল অন্যরকম আচরণ করতে লাগল। সে আর আমার দিকে সেভাবে তাকায় না। আমার কাছেও আসে না। আমি অবাক হলাম। কি হয়েছে হঠাৎ? একদিন সকালে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সরি। আমি খুব ভুল করেছি। কেন রাহুল? হঠাৎ কি হলো? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন আমার হরমোনের সমস্যা ছিল। আমি ওষুধ খাচ্ছি এখন, সে বলল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অবশেষে ডাক্তার বলেছেন কিছু ছেলেদের এই বয়সে হরমোনের তারতম্য হয়। তারা নিজের মা বা বোনকেও ভুল চোখে দেখতে পারে। কিন্তু ওষুধ খেলে ঠিক হয়ে যায়। রাহুল আরও বলল। আমি খুশি হলাম। তাহলে আর কোনো সমস্যা নেই? না মা, আর নেই। আমি এখন স্বাভাবিক। আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না, সে বলল। সেদিন থেকে রাহুল সত্যিই স্বাভাবিক হয়ে গেল। আর কখনো আমার দিকে সেভাবে তাকায়নি। কিছুদিন পর সে কলেজের এক মেয়ের সাথে প্রেম করা শুরু করল। আমি খুশি হলাম। সে এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে। কিন্তু একদিন হঠাৎ সে আমার কাছে এসে বলল, মা, আসলে আমার কোনো হরমোনের সমস্যা নেই। আমি চমকে উঠলাম। তার মানে? মানে হলো আমি মিথ্যে বলেছিলাম।
আসলে আমি একটা গেম খেলছিলাম সে হেসে বলল। কি গেম? আমি হতভম্ব। মা, এটা একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমি দেখতে চেয়েছিলাম মানুষ কিভাবে রিয়্যাক্ট করে যখন তাদের সাথে অস্বাভাবিক আচরণ করা হয়। রাহুল বলল। আমি রেগে গেলাম। তুই আমার সাথে এক্সপেরিমেন্ট করেছিস? হ্যাঁ মা। আমি সাইকোলজি নিয়ে পড়ছি। এটা আমার প্রজেক্ট ছিল। মানুষের মনোবিজ্ঞান নিয়ে সে বলল। আমি থাপ্পড় মেরে দিলাম। তুই কত বড় নির্লজ্জ! আমি কত ভয় পেয়েছি, কত কষ্ট পেয়েছি। সরি মা, কিন্তু এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। আমি অনেক কিছু শিখেছি, সে বলল। আমি আর কিছু বললাম না। শুধু মনে মনে ভাবলাম, ছেলেটা কত বুদ্ধিমান কিন্তু কত নিষ্ঠুরও। পরের দিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। আর কি? আমি রেগে বললাম। মা, আসলে সেদিন রান্নাঘরে আমি যা বলেছিলাম সেটাও এক্সপেরিমেন্টের অংশ ছিল। সে বলল। আমি আরও রেগে গেলাম। মানে তুই সব কিছুই মিথ্যে বলেছিস? হ্যাঁ মা। আমি দেখতে চেয়েছিলাম তুমি কিভাবে রিয়্যাক্ট করো। সে বলল। আমি তার কানে একটা টান দিলাম। তুই আমাকে বোকা বানিয়েছিস। সরি মা। কিন্তু আমার থিসিসের জন্য এই ডেটা দরকার ছিল। রাহুল বলল। হঠাৎ পূজা এসে বলল, দিদিভাই, তুমি কি সত্যিই মার সাথে এক্সপেরিমেন্ট করেছিলে? রাহুল অবাক হয়ে বলল, তুই কিভাবে জানিস? আমি সব শুনেছি। আর আমিও জানি তুমি মিথ্যে বলছ। পূজা বলল। কি মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে হলো, তুমি কোনো এক্সপেরিমেন্ট করনি। তুমি সত্যিই মাকে ভুলভাবে দেখছিলে। পূজা বলল। আমি চমকে উঠলাম। পূজা, তুই কি বলছিস? মা, আমি দিদিভাইকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। সে সত্যিই তোমার ছবি তুলেছে, তোমার জিনিসপত্র চুরি করে রেখেছে। পূজা বলল। রাহুল ঘাবড়ে গেল। পূজা, তুই কি বলছিস? দিদিভাই, আমি তোমার ঘরে তোমার ডায়েরি পড়েছি। সেখানে তুমি মার সম্পর্কে অনেক খারাপ কথা লিখেছ। পূজা বলল। আমি হতভম্ব হয়ে গেলাম। রাহুল, এটা সত্যি? রাহুল কিছু বলতে পারল না। পূজা বলল, মা, দিদিভাই এখনও তোমার পেছনে পেছনে ঘোরে। তুমি বুঝতে পারো না কি? আমি ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ রবিন এসে গেল। কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছ? পূজা সব খুলে বলল। রবিন, রাহুলের ঘরে গিয়ে দেখো, সত্যিই আমার অনেক ছবি আর জিনিস রাখা। রবিন রাগে ফেটে পড়ল। রাহুল, তুই কি করেছিস? রাহুল কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি সরি। আমি জানি না কিভাবে এসব হয়েছে। রবিন তাকে একটা চড় মারল। তুই আমাদের পরিবারে কলঙ্ক এনেছিস। আমি বললাম, রবিন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সত্যিই মানসিক চিকিৎসা দরকার। পরের দিন আমরা রাহুলকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করার পর বললেন, এটা একটা সিরিয়াস মানসিক সমস্যা। ও ট্রিটমেন্ট দরকার। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হল। ডাক্তার যখন রাহুলের মাথায় একটা স্ক্যান করলেন, তখন দেখা গেল ওর মস্তিষ্কে একটা ছোট টিউমার আছে। এই টিউমারের কারণেই ওর আচরণ এমন হয়েছে। ডাক্তার বললেন, এই টিউমার ওর হরমোন আর ইমোশনাল কন্ট্রোল নষ্ট করে দিয়েছে। আমি আর রবিন দুজনেই ভেঙে পড়লাম। আমাদের ছেলে ক্যান্সার রোগী। ডাক্তার বললেন, চিন্তার কিছু নেই। এই টিউমার অপারেশন করে তুলে ফেলা যাবে। তারপর রাহুল একদম স্বাভাবিক হয়ে যাবে। অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। আমরা সব গহনা বিক্রি করে ব্যাংক থেকে লোন নিয়ে টাকার ব্যবস্থা করলাম। অপারেশনের দিন আমি অনেক ভয় পেয়েছিলাম। যদি কিছু হয়ে যায় রাহুলের? অপারেশন সফল হল। রাহুলের মাথা থেকে টিউমার বের করা হল। কয়েকদিন পর সে জ্ঞান ফিরে পেল। মা, আমি কোথায়? রাহুল জিজ্ঞেস করল। তুই হাসপাতালে আছিস। তোর অপারেশন হয়েছে। আমি বললাম। রাহুল কিছুই মনে করতে পারছিল না। ডাক্তার বললেন, অপারেশনের পর কিছুদিন মেমোরি লস হতে পারে। চিন্তার কিছু নেই। কয়েক সপ্তাহ পর রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে আর আগের মতো নেই। এখন সে একটা স্বাভাবিক ছেলে। একদিন সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি সব মনে করতে পারছি। আমি কত খারাপ কাজ করেছি তোমার সাথে। আমি অনেক লজ্জিত। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই কিছু ভুল করিসনি বাবা। সব টিউমারের কারণে হয়েছিল। কিন্তু মা, আমি তোমার কত কষ্ট দিয়েছি। সে বলল। সব ভুলে যা রাহুল। তুই এখন সুস্থ, এটাই যথেষ্ট। আমি বললাম।
রাহুল এখন কলেজে ভালো ফলাফল করে। সে একটা মেয়ের সাথে প্রেম করে, খুব স্বাভাবিক সম্পর্ক। কিন্তু এই পুরো ঘটনার পর আমি আর রবিন বুঝতে পারলাম যে কখনো কখনো যা আমরা মনে করি খারাপ বা অন্যায়, সেটার পেছনে আসলে কোনো মেডিকেল কারণ থাকতে পারে। 1 বছর পর রাহুলের গার্লফ্রেন্ড রিয়া আমাদের বাড়িতে এলো। খুব ভালো মেয়ে। রাহুল খুব খুশি। মা, আমি রিয়াকে বিয়ে করতে চাই। একদিন রাহুল বলল। আমি খুশি হয়ে বললাম, আমার কোনো আপত্তি নেই। কয়েক মাস পর তাদের বিয়ে হয়ে গেল। রাহুল এখন একটা সুখী বিবাহিত জীবন যাপন করছে। পূজাও বড় হয়েছে। এখন সে ক্লাস 8-এ পড়ে। খুব বুদ্ধিমতী মেয়ে। একদিন পূজা আমাকে বলল, মা, দিদিভাইয়ের ওই সময়টায় আমি কত ভয় পেয়েছিলাম গো। আমি জিজ্ঞেস করলাম, কেন? আমি ভেবেছিলাম আমাদের পরিবার ভেঙে যাবে। কিন্তু ভালো হয়েছে যে দিদিভাইয়ের সমস্যার আসল কারণ খুঁজে পাওয়া গেছে, পূজা বলল। আমি বুঝলাম এই ছোট মেয়েটাও কত কিছু বুঝেছিল। এখন আমাদের পরিবার খুব সুখে আছে। রবিন অফিসে প্রমোশন পেয়েছে। রাহুল চাকরি পেয়েছে। পূজা পড়াশোনায় ভালো। কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত একটা ব্যাপার হলো। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেখি একটা ছায়া যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। কিন্তু আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। পরের কয়েকদিন এই ব্যাপারটা আরও বাড়ল। আমি যেখানেই যাই মনে হয় কেউ যেন আমাকে ফলো করছে। একদিন আমি রবিনকে বললাম, আমার মনে হচ্ছে কেউ আমাদের ঘরে লুকিয়ে আছে গিয়ে। রবিন বলল, তুমি টেনশন করছো। কেউ নেই গে। কিন্তু আমার সন্দেহ ঠিক ছিল। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলাম, তখন দেখি সিঁড়িতে কেউ যেন লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। রবিন দৌড়ে এলো। আমরা সব জায়গা খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। পরের দিন পুলিশে রিপোর্ট করলাম। পুলিশ এসে তল্লাশি করল, কিছু পেল না। কয়েকদিন পর রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এই ব্যাপারটার সাথে আমার টিউমারের কোনো সম্পর্ক আছে গিউ। মানে কি? আমি জিজ্ঞেস করলাম। মানে হলো, আমার টিউমার অপারেশনের পর যে ডাক্তার আমার চিকিৎসা করেছিলেন, তিনি আমাকে একটা এক্সপেরিমেন্টাল ড্রাগ দিয়েছিলেন। রাহুল বলল। আমি চমকে উঠলাম। কী রকম ড্রাগ? সেই ড্রাগের কিছু সাইড এফেক্ট আছে। যারা এই ড্রাগ নেয় তারা মাঝে মাঝে হ্যালুসিনেশন দেখে। রাহুল বলল। কিন্তু আমি তো ড্রাগ নেইনি। আমি বললাম। মা, ডাক্তার বলেছিলেন এই ড্রাগের প্রভাব পরিবারের অন্যদের উপরেও পড়তে পারে। রাহুল বলল। আমরা সেই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, হ্যাঁ, এটা সম্ভব। এই ড্রাগের কিছু কেমিক্যাল আছে যেগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তাহলে আমার হ্যালুসিনেশন হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সেটাই সম্ভব। কিন্তু চিন্তার কিছু নেই। কয়েক মাসের মধ্যে এই প্রভাব কমে যাবে। ডাক্তার বললেন। সত্যিই কয়েক মাস পর আমার সেই অদ্ভুত অনুভূতি কমে গেল। আর কোনো ছায়া দেখি না। এখন আমাদের জীবন একদম স্বাভাবিক। রাহুল আর রিয়া আমাদের সাথেই থাকে। তারা একটা বাচ্চার প্ল্যান করছে। পূজাও এখন হাই স্কুলে। সে ডাক্তার হতে চায়। একদিন পূজা আমাকে বলল, মা, আমি যদি ডাক্তার হই তাহলে দিদিভাইয়ের মতো রোগীদের আরও ভালো চিকিৎসা দিতে পারব গো। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ বাবা, তুই অনেক ভালো কিছু করতে পারবি গু। এই পুরো ঘটনা থেকে আমি শিখেছি যে জীবনে যা কিছু খারাপ মনে হয় তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা সেই কারণ খুঁজে বের করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায়। রাহুল এখন একটা স্বাভাবিক ছেলে। সে আমাকে মা হিসেবে সম্মান করে। আর কখনো কোনো অদ্ভুত আচরণ করে না। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা, যখন আমি ভেবেছিলাম আমার নিজের ছেলে আমার সাথে খারাপ কিছু করতে চায়। ভাগ্য ভালো যে আমরা সময়মতো আসল কারণ খুঁজে পেয়েছিলাম। না হলে হয়তো আমাদের পরিবার সত্যিই ভেঙে যেত। এখন আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবারে আর কোনো সমস্যা না হয়। আমরা সবাই মিলে খুশিতে থাকতে পারি। রাহুল মাঝে মাঝে আমাকে বলে, মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। কিন্তু আমি নিজেকে এখনও সম্পূর্ণ ক্ষমা করতে পারিনি গে। আমি তখন তাকে বলি, রাহুল, তুই কোনো দোষ করিসনি। সব টিউমারের কারণে হয়েছিল। তুই একটা ভিকটিম ছিলি, ভিলেন না গে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে কখনো কারো আচরণ দেখে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। হয়তো তার পেছনে কোনো মেডিকেল কারণ আছে। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের সদস্যদের একসাথে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে হয়। একা একা কিছু করার চেষ্টা করলে আরও সমস্যা বাড়ে।
আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি শক্তিশালী। কারণ আমরা একসাথে একটা বড় সমস্যার মুখোমুখি হয়ে সেটা সমাধান করতে পেরেছি। আশা করি আমাদের এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। যদি কারো পরিবারে এরকম কোনো সমস্যা হয় তাহলে তারা যেন ভেঙে না পড়ে। ধৈর্য ধরে আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করবে। জীবনে অনেক রহস্য থাকে, কিন্তু সেই রহস্যের সমাধান খুঁজে পেলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।